নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি আপনার কথা। আপনার কথায় আমরা আপনাদের প্রশ্ন উত্তর আকারে তুলে ধরার চেষ্টা করি, যেখানে আমাদের বক্তব্য বা আমার প্রশ্ন খুব সংক্ষিপ্ত থাকে। আমাদের মধ্যে বিশিষ্ট অতিথি বা অতিথিরা এসে উপস্থিত হন। আজ আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন বিজেপি নেত্রী, বিজেপি বিধায়ক এবং ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল। অনেক অনেক স্বাগত, অভিনন্দন। অনেক ধন্যবাদ। আমরা অবশ্যই করে আলোচনায় আসবো, অনেক কথা জানবো, জীবনের ওঠা পড়া থেকে জীবনের পরিবর্তন, অনেক কিছু জানবো। কিন্তু অগ্নিমিত্রা পাল মানে একটা আলাদা জায়গা, আলাদা আইডেন্টিটি। তার জীবনের পথ চলা প্রথমেই আমরা আপনাদের সামনে তুলে ধরব। ফ্যাশন ওয়ার্ল্ডের এক পরিচিত নাম তিনি। বহু প্রখ্যাত অভিনেতা অভিনেত্রীদের পোশাক ডিজাইন করেছেন, কুড়িয়েছেন বহু সম্মান। তিনি বর্তমানের পরিচিত রাজনীতিবিদ অগ্নিমিত্রা পাল। 1972 সালের 25শে নভেম্বর জন্মগ্রহণ করেন অগ্নিমিত্রা। বাবা পেশায় শিশু বিশেষজ্ঞ, মা এক ডায়াগনস্টিক সেন্টারের এমডি। আসানসোলের লোরেটো কনভেন্ট থেকে অগ্নিমিত্রা স্কুল জীবন শেষ করে 1994 সালে বনওয়ারিলাল ভালোটিয়া কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞানের ছাত্রী হলেও তাঁর প্যাশন হয়ে ওঠে ফ্যাশন ডিজাইনিং। বিড়লা ইনস্টিটিউট অফ লিবারেল আর্টস অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্সেস থেকে ফ্যাশন ডিজাইনিংয়ে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন অগ্নিমিত্রা। 2001-2002 সালে শুরু হয় ফ্যাশন ডিজাইনিংয়ে তাঁর পেশাদারী জীবন। কেরিয়ারের শুরু থেকেই চূড়ান্ত সাফল্য। ডিজাইন করেছেন শ্রীদেবীর ব্যক্তিগত পোশাক। কোই মেরে দিল সে পুছে চলচ্চিত্রে এশা দেওলের জন্য পোশাক ডিজাইনিং করেন অগ্নিমিত্রা। সোনাল রাওয়াত, কে মেনন, সোনালী কুলকার্নি, পারভিন দাওয়াস, বিনয় পাঠক সহ বহু বলিউড শিল্পীর পোশাক ডিজাইন করেছেন অগ্নিমিত্রা। বাংলাতে মিঠুন চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, জিৎ, কোয়েল মল্লিক, স্বস্তিকা মুখোপাধ্যায়, মৌ গঙ্গোপাধ্যায় সহ বহু অভিনেতা অভিনেত্রীর জন্যই 10টিরও বেশি ছবিতে পোশাক নকশা করেছেন তিনি। সেই অগ্নিমিত্রাই 2019 সালে যোগ দেন বিজেপিতে। গ্ল্যামার ওয়ার্ল্ড পোশাক ডিজাইন, ফ্যাশন জগতের বাহ্যিক সৌন্দর্য ছেড়ে বেরিয়ে গ্ল্যাম অগ্নিমিত্রার লড়াই শুরু হয় রাজনীতির ময়দানে। 2019 সালে বিজেপির মহিলা যুব মোর্চার সভানেত্রী হন অগ্নিমিত্রা। 2021 সালে প্রার্থী হন আসানসোল দক্ষিণ বিধানসভা থেকে। ভোটে জিতে আসানসোল দক্ষিণের বিধায়ক হন অগ্নিমিত্রা। এখন তাঁর প্রতিদিনের যাতায়াত বিধানসভায়। ফ্যাশন ডিজাইনিংয়ের রোশনাই ছেড়ে এখন তিনি গলা তোলেন সাধারণ মানুষের জন্য, গলা তোলেন শাসকের বিরুদ্ধে। ক্যালকাটা নিউজ। আর ঠিক এখান থেকেই প্রথম প্রশ্ন খুব স্বাভাবিকভাবে চলে আসছে। অনেকগুলো দিন কেটে গেছে, অনেকগুলো সময় কেটে গেছে, অনেকগুলো বছর কেটে গেছে। আমারও ব্যক্তিগত অনেক কিছু মনে পড়ছে। রাজনীতিবিদ অগ্নিমিত্রা পালকে প্রশ্ন করব প্রথম, না ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালকে প্রথম প্রশ্ন করব? যেটাতে তুমি কমফোর্টেবল। আমি দুটোতেই কমফোর্টেবল। আচ্ছা, প্রথমে ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালকে, এই যে একটা জীবনের পট পরিবর্তন বা এত বড় একটা পরিবর্তন, এটা কতটা ভাবায় বা আদৌ কি ভাবায়? ভাবাই না, কারণ এটাকেই বলে তো ডেস্টিনি, না? এটা তো কোনো প্ল্যান করা ছিল না। আমি ডাক্তার হব ভেবেছিলাম, বাবা ডাক্তার, আমিও ডাক্তার হব ভেবেছিলাম। ডাক্তার হলাম না, ফ্যাশন ডিজাইনার হয়ে গেলাম। সেটাও তো প্ল্যান করে হয়নি, হঠাৎ হয়েছে। আবার ফ্যাশন ডিজাইনার থাকতে থাকতে এই হঠাৎ করে 2014 সালে ভারতীয় জনতা পার্টিতে মিসড কল দিয়ে মেম্বার হওয়া এবং তারপরে 2019-এ পতাকা ধরা, ফুল টাইম রাজনীতি, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করব এই স্বপ্ন নিয়ে, ভারতীয় জনতা পার্টির আদর্শ, রাষ্ট্রবাদী দল, দেশের জন্য কাজ করব, সর্বপ্রথম দেশ, এটা একটা স্বপ্ন হঠাৎ করি। তার আগে তো কোনো দিন স্কুল কলেজে কোনো দিন রাজনীতি করিনি। পরিবারের বাপের বাড়ি, শ্বশুর বাড়ি কেউ কোনো দিন রাজনীতিতে নেই। কিন্তু এটা ডেস্টিনি যে হঠাৎ করেই। এবং বিশ্বাস করবে না, 2019-এ আমি পতাকা ধরেছি 23শে মার্চ, কিন্তু 2017 নাগাদ একজন অ্যাস্ট্রোলজার আমাকে বলেছিলেন যে আপনি আপনার আরেকটি প্রফেশন হবে এবং আপনি হয়তো রাজনীতিতে আসছেন। না, আমি অ্যাস্ট্রোলজি যে খুব বিশাল বিশ্বাস করি তা নয়, কিন্তু এটা আমার এখন ওয়েন আই লুক ব্যাক অবাক লাগে আমার। তো এখানে জীবনটা অনেক, ওই বলে না রাস্তাটা অনেক মোড় নেয়, তো সেখানে এই মোড়টা নিয়েছেন। আই এম ভেরি হ্যাপি যে আমি আজকের দিনে দাঁড়িয়ে যে অবস্থানে রয়েছি
আমার ভালো লাগছে এই কাজটা। খুব গুরুত্বপূর্ণ বক্তব্য। আজকের দিনে যেখানে রয়েছি সেই কাজটা আমার ভালো লাগছে। কাজটা ভালো লাগা তো খুব গুরুত্বপূর্ণ। আমরা হার্ড কোর পলিটিক্সের জায়গায় যাব, একটু অন্য মুডে আলোচনাটা করে নিই। অগ্নিমিত্রা পাল প্রচুর লোকের ক্রাশ ছিল, সেই জায়গাটা কোথাও ভাবনা চিন্তায় আসে কখনো? আজও ভালো লাগে এটা ভাবলে, না ভাবার সময় নেই? দেখো, অগ্নিমিত্রা পাল ডিজাইনার থাকতে আমাকে অনেক জায়গাতে, আমি তো নিজের ব্র্যান্ড, তার সাথে সাথে আমি তো সিনেমার পোশাকও বানাতাম, এবং সিনেমার পোশাক যখন বানাতে গেছি তখন অনেক ডিরেক্টর এবং প্রডিউসার আমাকে বলেছিলেন যে আপনি ইচ্ছে থাকলে আপনিও অভিনয় করতে পারতেন, কিন্তু আমি কোনোদিন অভিনয় করিনি, কারণ আমার মনে হয়েছিল যে আমি অভিনয়ের জন্য ফিট নয়, আই এম মোর বেটার অ্যাজ এ ডিজাইনার। তো সেইখানে হতে পারে সেই সময়ের আমার যে ডিজাইনার অগ্নিমিত্রা পাল, সেটা অনেকের ক্রাশ ছিল, কিন্তু এখনকার অগ্নিমিত্রা পাল অনেকেরই হৃদয়ে আমি রয়েছি। বাড়িয়ে বলবো না, কিন্তু গ্রামগঞ্জ থেকে, সারা পশ্চিমবঙ্গ থেকে আমার কাছে যে ধরনের ফোন আসে, যে আশা নিয়ে, যে ভরসা নিয়ে, ক্রাশ হয়তো নেই, বয়সটাও বেড়েছে, কিন্তু একটা বিরাট বিশ্বাসের জায়গায় হয়তো আমি আছি, যেটা কিন্তু কোনো অংশে ক্রাশের থেকে কম নয়, বরঞ্চ আমি বলবো অনেক বেশি। আমি বুঝতে পারছি যে হার্ডকোর পলিটিক্সের আলোচনায় যাতে আমরা ঢুকে যেতে পারি সেই ইঙ্গিতটা স্পষ্ট। আমি এক্ষেত্রে খালি একটা ছোট্ট সংক্ষিপ্ত প্রশ্ন করব। যদি প্রধানমন্ত্রী দফতর থেকে কখনো বলা হয় যে অগ্নিমিত্রা পালকে প্রধানমন্ত্রীর জন্য ফ্যাশন ডিজাইনিং করে দেওয়ার জন্য কোন পোশাক বা কোন রংটা পছন্দের হবে, এই মুহূর্তে এঁকে দেখানো হয়তো সম্ভব নয়, মাথায় এলে এরম যদি কখনো বিষয় আসে, তাহলে কোন রং বা কোন প্রচ্ছদ ঠিক বলে মনে হবে? দেখো, মাননীয় প্রধানমন্ত্রী তো একটা বিশেষ এক ধরনের পোশাক পরেন, সেখানে হয়তো ফ্যাব্রিক, উনি ইন্ডিয়ান টেক্সটাইলকে খুব প্রমোট করেন। আমাদের যে তাঁতিরা যে কাপড় বানান, সেই কাপড় যাতে মানুষ আরও কেনে বা পপুলার হয়, এবং লোকাল ফর লোকাল, যেটা উনি সবসময় বলে এসেছেন, পোশাকে উনি সেটা করেন। খুব যে একটা আলাদা করে এক্সপেরিমেন্ট করার জায়গা সেটা নেই, কিন্তু যেটা করার জায়গা সেটা হচ্ছে রং দিয়ে, যে ধরনের রং উনি পরেন, বিভিন্ন রকমের পোশাক আমি বানিয়েছি ওনার জন্য। ওনাকে আমি প্রথম যেদিন দেখেছিলাম ওনাকে সামনাসামনি, 2019 সালের লোকসভার ভোটের ক্যাম্পেন, আমি গেছিলাম বীরভূমে, এবং আমার সৌভাগ্য হয়েছিল ওনাকে সামনাসামনি, আমি একটি কোট দিয়েছিলাম, একটি মোদি কোট, যেখানে where the mind is without fear and the head is held high, এটা লেখা ছিল এমব্রয়ডারি করে। উনি ওই ধরনের পোশাক খুব একটা পরেন না, খুব সিম্পলের মধ্যেই থাকেন, কিন্তু ওনাকে দিয়েছিলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। আমাকে পরিষ্কারভাবে স্পষ্টভাবে অগ্নিমিত্রা পাল বলে দিচ্ছেন যে আর এ ব্যাপারে কোনো প্রশ্ন নয়, একেবারে সরাসরি রাজনীতির জায়গায় আসার জন্য। না, একদমই নয়। না, আমি সম্পূর্ণভাবে ডিজাইনিং। আজকে অগ্নিমিত্রা পাল কি করে হয়েছে? ডিজাইনার থেকে। অবশ্যই। আমার জন্ম তো ডিজাইনার, মানুষ চিনেছে অগ্নিমিত্রাকে ডিজাইনার হিসেবে, অনেক পরে পলিটিক্যাল যে মানে এরিয়া, সেটাতে পরিচিতি আমি পাচ্ছি। আমি কার্যত মজার ছলেই বলেছি, আসলে আমরাও আলোচনাটা এবারে সেই দিকে নিয়ে যাব। একটু আগেই অগ্নিমিত্রা পাল বললেন যে বরঞ্চ যদি প্রধানমন্ত্রী দফতর থেকে ফোন করে জানা হয় পশ্চিমবঙ্গের উন্নতির ক্ষেত্রে কোন কোন দিকে নজর দেওয়া হবে, সেই বিষয়ে আলোকপাত করব। আমরা একেবারে রাজনীতির প্রসঙ্গে চলে আসব। আর ঠিক পশ্চিমবঙ্গের রাজনীতি বা তার মানচিত্র নিয়ে যখন কথা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে ইতিমধ্যেই 2026-এ গণ্ডি কোথায় গিয়ে আটকে যাবে বিজেপির সেই প্রসঙ্গ তুলে ধরেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। 2026-এর ভোট 2021-এ তো বিজেপির চাকাটা 77-এ আটকে গেছিল, এবার 50-এর নিচে থাকবে, কথা দিয়ে গেলাম। আমরা শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তিনি বলছেন, আমরা পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও শোনাবো, তিনি বলছেন যে গণ্ডি পেরোনোর কোনো জায়গা নেই। ডায়মন্ড হারবারের জনসভা কিছুদিন আগেই তিনি বলেছিলেন 50 পেরোতে পারবে না, পরে 21শে জুলাইয়ের মঞ্চেও বলেছেন যে সেই অর্থে কিন্তু যেতে পারবে না। তাহলে 2026-এ কি আটকে? না, ডায়মন্ড হারবার মডেল উনি তৈরি করেছেন, যেখানে আমরা জানি যে খুনোখুনি হয়, মানুষকে ভোট দিতে দেওয়া হয় না, রিগিং হয়, যে কারণে উনি
প্রায় 7 লক্ষর ওপর ভোটে জিতেছেন। তাছাড়াও কি উনি মানে সাংসদ থাকার সাথে সাথে টিয়া পাখি নিয়ে অ্যাস্ট্রোলজি করছেন কি অভিষেক ব্যানার্জি? মানে উনি এতটা কনফিডেন্টলি এই কথাটা বলছেন 50-এর, আমি অন্তত সেটা বলতে পারবো না যে ওনারা কত সিট পাবেন, কিন্তু এর আগে তো তারাও বলেছিলেন যে প্রধানমন্ত্রী হবে তাদের দল থেকে, ইন্ডিজোট সরকার গড়বে, সেগুলো কি ঠিক হয়েছিল? সুতরাং এগুলো ওই মঞ্চ থেকে তৃণমূলে যারা ডিম ভাত খেতে আসে তাদের জন্য ঠিক আছে। এই ডায়লগগুলো বাংলার মানুষ আর খাচ্ছে না। আব কি বার 200 পার বিজেপির তরফ থেকেও বলা হয়েছিল, সেটা তো হয়নি। আমরা তো নাম্বার নিয়ে এবার আর বলবো না। আমরা জানি যে বাংলার মানুষ আমাদের পাশে আছে। আমরা মাটিতে কাজ করি। কিসে পাশে আছে? পরের পর বছরের পর বছর তো তৃণমূল কংগ্রেসের ভোট বাড়ছে, বিজেপির ইস্যু কোথায়? বিজেপি কোথায় রাস্তায় নামছে? বিজেপি তো রাস্তায় নেমে আছে। আর কে নেমে আছে? কে রয়েছে রাস্তায়? আরজিকর বলো, আজকে মহিলাদের অত্যাচার বলো, মহিলাদের ইস্যু বলো, যে কোনো বিষয়ে তো আমরাই তো রাস্তায় রয়েছি। আন্দোলন তো আমরাই করছি, এবং সেটাও বিসাইড দ্য পয়েন্ট। বাংলার মানুষ সাথে আছে, সেটা তুমি হয়তো এসি ঘরের মধ্যে এখন থাকো, তুমি অতটা বুঝবে কিনা। আমাদেরকে বেরোতে হয়, সবাইকেই কাজ করতে হয়। আমরা তো রাস্তায় নেমেই কাজ করছি। আজকে একটা চায়ের দোকান বলো বা টোটোওয়ালা বলো বা ইভেন হয়তো সামনে বলবে না, কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলো, তারা কিন্তু এই একই কথা বলবে, আর পারছি না দিদি, এবার কিছু একটা করুন, আমরা কিন্তু আর এই পশ্চিমবঙ্গে থাকতে পারছি না। একই বিষয় একটা রিক্সাওয়ালাও বলবে, একটা টোটোওয়ালাও বলছে, একটা বাসের প্যাসেঞ্জারও বলছে, একটা ইন্ডাস্ট্রিয়ালিস্টও বলছে। সেটা থেকেই বিশ্বাসটা আসে যে এই সরকারকে বাংলার মানুষ চাইছে না, এবং এই সরকারকে বাদ দিয়ে দ্য অনলি অপশন বাংলার মানুষের কাছে যেটা মানুষ চাইছে, এবং দ্য অনলি অপশন, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। কারণ আমরা তো, ইটস নট অ্যাবাউট অনলি অপশন, ইট ইজ অ্যাবাউট হোয়াট উই হ্যাভ প্রুভড। মাননীয় প্রধানমন্ত্রী 11 বছরে যা কাজ করেছেন, আজকে যেভাবে আমরা পঞ্চম থেকে আজকে 4র্থ স্থানে, জার্মানি গ্রেট ব্রিটেনকে পিছনে ফেলে দিয়ে, ইট হ্যাজ প্রুভড। মানে যেখানে যেখানে আজকে বিজেপি শাসিত রাজ্য, সেখানে উই হ্যাভ প্রুভড আওরসেলফ। এটা শুধু ওই অভিষেক ব্যানার্জির মতো ডায়লগ বলা নয়, এটা মানুষ বুঝতে পারছে যে এখানে উই নিড আ চেঞ্জ। আমরা সবাইকে অপরচুনিটি দিয়েছি, কংগ্রেসকে দিয়েছি, সিপিএমকে দিয়েছি, তৃণমূলকে দিয়েছি। নাও উই হ্যাভ টু গিভ ওয়ান চান্স টু বিজেপি। 5 বছর দেখবো বিজেপি কাজ করে কিনা। এটা হচ্ছে বাংলার মানুষের কথা। অগ্নিমিত্রা পাল বলছেন যে বাংলার মানুষের কথা, অর্থাৎ আবারও পরিবর্তনের কথা তিনি বলছেন। সত্যি কি তাই? রাজনীতির ঘেরাটোপে কোথায় দাঁড়িয়ে রয়েছে আমরা জানার এবং খোঁজার চেষ্টা করব। একটা বিরতির পর আপনার কথায় সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। আপনার কথায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অগ্নিমিত্রা পল। যে প্রসঙ্গটা আপনি বললেন যে মানুষ পরিবর্তন চাইছে বা ভোট দিয়ে সরকারের বদল চাইছে, ভোটের রিফ্লেকশনে তো সেটা দেখা যাচ্ছে না। ভোটের রিফ্লেকশনে তো তৃণমূল কংগ্রেসের 11, 16, 21 বিধানসভা ভিত্তিক যদি দেখি, সেক্ষেত্রে তো তাদের বাড়ছে। 77 জন বিজেপি বিধায়ক খাতায় কলমে, 7 জন তো তৃণমূল কংগ্রেসে। নিজের দলকে, নিজের যে সাংবিধানিক জায়গা, যে স্ট্রাকচারকে, সেটাও তো ধরে রাখা সম্ভবপর হচ্ছে না বিজেপির পক্ষে। না, আমাদের সাংবিধানিক যে লুপহোলস রয়েছে বা যে কাজগুলো করা দরকার, সেটা তো আছেই, সেটা তো অস্বীকার করছি না। কিন্তু তার সাথে সাথে এই যে বললে যে 2019, 2021, 2024, তার মাঝে পঞ্চায়েত ভোট, তার মাঝে কর্পোরেশন ভোট কি হয়েছে? আর যদি ভোট হতো, সত্যিকারের ভোট হতো, তাহলে এই এসআইআর নিয়ে এত মমতা ব্যানার্জির বা তৃণমূল সরকারের আপত্তি থাকতো? আমরা তো বারবার বলেছি যে ভোটের নামে প্রহসন হয়েছে, ভোট হয়নি। এক তো অনুপ্রবেশকারী এবং ভুয়ো ভোটারদের প্রতিটা জায়গায় ঢুকিয়ে রেখেছে, হাজারে হাজারে। পুলিশ বলছে, পাবলিক তো আর পুলিশ বলতে পারে না, পুলিশ আমাদের ফোন করে বলে, নিচের পুলিশও বলছে, উপরের পুলিশও বলছে।
ডায়মন্ড হারবারের মতো জায়গায়, জয়নগর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কিভাবে যে ঢুকিয়েছে লোক এই মমতা ব্যানার্জির সরকার। এবং তার সাথে সাথে আজকে মানুষকে ভয় দেখিয়ে, যাদেরকে এই যে বিএলওদের কিভাবে হুমকি দিল, এরা নির্ভয়ে কাজ করতে পারবে? কাজটাকে স্টপ করে দিল। প্রতিটা পদক্ষেপে হুমকি, মানুষকে হুমকি, ইভিএম বক্স চেঞ্জ করে দেওয়া, প্রিজাইডিং অফিসার রাজ্য সরকারের। আজকে যাদের যাদের গুটিগুলোকে বসিয়ে রেখেছে তারা তো সব রাজ্য সরকারের হয়ে কাজ করছে। আমি একবারটি আটকাই, হ্যাঁ, সঠিকভাবে মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি, এটা হচ্ছে কোট আনকোট যদি বক্তব্য হয়ে থাকে। একদম। কেন্দ্রের সরকারে কে? বিজেপি। সেন্ট্রাল ফোর্স কে নিয়ে আসছে? বিজেপি। তারা যদি ইউজ না করতে পারে সে দায় কার? আজকে বলে কি হবে? 2019-এর রিফ্লেকশন 2024-এ যদি দেখা না যায়, আজকে হাউতাশ করে লাভ আছে কোনো? না, লাভ তো নেই। সেই জন্যই তো আমরা চেক করতে চাইছি, ভুল যেগুলো আছে সেগুলো কেন্দ্র সরকারকে জানাচ্ছি। এই তো আপনি বলছেন যে সেই অর্থে ভোট দিতে পারেনি মানুষ ভোট দিতে পারেনি, এই যে অভিযোগ করছেন। নির্বাচন কমিশনে আপনারা অভিযোগ জানিয়েছেন, কেন্দ্রীয় পর্যবেক্ষক যাতে সঠিকভাবে কাজ করে তার জন্য আপনারা অনুরোধ করেছেন, এবং তারই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী যাতে ডিপ্লয় করা হয় প্রতিটা বুথে তার জন্য আপনারা বারবার করে অনুরোধ করেছেন। কেন্দ্রীয় বাহিনী তো উপস্থিত ছিল, কি হলো? কেন্দ্রীয় বাহিনী উপস্থিত ছিল, কিন্তু কেন্দ্রীয় বাহিনী কার আন্ডারে কাজ করছে? পুলিশ, লোকাল পুলিশ যেখানে রিগিং হচ্ছে ওইদিকে না নিয়ে গিয়ে অন্য জায়গায় নিয়ে চলে আসছে। এগুলো তো আমরা বলছি, এই বিষয়গুলোকে তো দেখতে হবে। আজকে রিগিং হচ্ছে আমরা বলছি, অথচ তাদেরকে সেখানে পৌঁছতে দিচ্ছে না। 2026-এও তো এই সেন্ট্রাল ফোর্স থাকবে, এইরকম ভাবেই তাদেরকে পরিচালনা করার চেষ্টা করা হতে পারে। দেখুন, আমরা এই বিষয়গুলো কেন্দ্র সরকারকে জানাচ্ছি, কারণ আমাদের জন্য, পশ্চিমবঙ্গের মানুষের জন্য, পশ্চিমবঙ্গের হিন্দুদের জন্য এটা একটা বাঁচা মরার লড়াই। আমরা বলছি দিস ইজ আওয়ার লাস্ট ইলেকশন। এই ইলেকশন যদি আমরা ঠিকমতো না করাতে পারি, মানুষ যদি ভোট না দিতে পারে, গড নোজ, প্রবাবলি ইন দ্য কামিং ডেজ আমরা পশ্চিমবঙ্গে থাকতে পারবো না। তুমিও থাকতে পারবে না, আমিও থাকতে পারবো না। আমি কি শুনতে ভুল করলাম? দিস ইজ আওয়ার লাস্ট ইলেকশন। দিস ইজ we are taking it as our last election. বিজেপির তরফ থেকে প্রতিনিধিত্ব করা বিধায়ক এবং নেত্রী অগ্নিমিত্রা পাল এটা বলছেন। হ্যাঁ, আমি বলছি যে আমাদের সেই মতো করে ইলেকশন কি আর হবে না? ভারতবর্ষ থাকবে, ইলেকশনও হবে, কিন্তু পশ্চিমবঙ্গে যদি সেইভাবে ইলেকশন করাতে হয় তাহলে দিস শুড বি আওয়ার লাস্ট ইলেকশন। আমাদের সত্যিকারের ইলেকশন, প্রহসন নয়। মানুষ যাতে ভোট দিতে পারে। ওই বাড়ির মোড়ের সামনে গুন্ডারা দাঁড়িয়ে থাকবে, ভয় দেখাবে, বুথের সামনে গুন্ডারা দাঁড়িয়ে রয়েছে যে বৌদি এই আজকে তো ইলেকশন কমিশন আছে, যেটা মমতা ব্যানার্জি বললেন, আজকে সেন্ট্রাল ফোর্স আছে, কাল থেকে তো তোমাকে আমার নিচেই থাকতে হবে। এইগুলো চলবে না। আজকে 2021-এর পর মানুষ আমাদের বলেছে যে আমরা তো আপনাদেরকে ভোট দিয়েছি, যেখানে গেছি, আমি তো কম জায়গায় যাই না, তো ভোটগুলো গেল কোথায় দিদি? আমরা তো সবাই ভোট দিয়েছি, সাধারণ মানুষরা, রাস্তার মানুষ বলছে। কেউ পশ্চিমবঙ্গের সরকারের পাশে নেই। আজকের দিনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি 2011-তে এসেছিলেন, হ্যাঁ একটা প্রমিসিং একটা ফিগার ছিলেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ওনার দল এবং স্পেশালি উনি যেভাবে মানুষকে ঠকিয়েছেন, মিথ্যে কথা বলার দরকার নেই, কিন্তু উনি সকাল থেকে রাত অবধি মিথ্যে কথা বলেন। মানুষ আর ওনাকে বিশ্বাস করছে। পাল্টা অভিযোগ তো বিজেপির প্রতিও। আমরা তো মিথ্যে কথা বলিনি। কোন মিথ্যে কথাটা বলেছি? যেটা করতে পারি সেটা বলি করব, যেটা করতে পারি না সেটা বলে দিই করতে পারবো না। মিথ্যে কথা তো বলা হয় না, মানুষকে তো ঠকানো হয় না। আমি একটা প্রতিক্রিয়া একটুখানি শোনানোর চেষ্টা করব। দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ, ইতিমধ্যেই মাত্র কয়েকদিন আগে আমাদের স্টুডিওতে এসেছিল এবং ইতিমধ্যেই বলেছে বিজেপি বাঙালিদের জেলে ঢুকিয়ে রেখেছে, এত রোহিঙ্গা কোথায় রয়েছে। কি বক্তব্য দেবাংশু ভট্টাচার্যের, শোনাবো। গলায় তুলসীর মালা, কপালে তিলক কাটা, ওটা দেখার পরও পুলিশ জেলে ঢোকা। চোরা বলছে हम लोग बांग्लादेशी नहीं है, हम बंगाली है, हम हिंदू है। बोले तो बंगाली में बात करता है ना, यही काफ़ी है। বলে জেলে ঢুকিয়ে রাখছে, কাউকে 3 মাস, কাউকে 6 মাস। কে করছে এগুলো? পশ্চিমবঙ্গে করছে, বিজেপি করছে। তো তারা করলে আমরা বলবো না, আমরা আওয়াজ তুলবো না? ঠিক এই জায়গাতেই প্রশ্নটা। আপনি বলছেন যে মিথ্যে কথা বিজেপি কোথায় বলে, এখানেই তো অভিযোগ উঠছে।
এসআইআর ইস্যুকে কেন্দ্র করে, রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে কোথাও না কোথাও এই ইস্যুগুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে কেন? সামনে নিয়ে আসা হবে না? বাংলার মানুষ মানে চোখের সামনে মমতা ব্যানার্জি যে 500 কিলোমিটার বেড়ার জমি দেননি বিএসএফকে, সেই জমি দেবেন না, দিনের পর দিন রাজনীতি করবেন, বাংলাদেশ আর রোহিঙ্গারা ঢুকবে পশ্চিমবঙ্গে এবং এখানে থেকে তারা সারা ভারতবর্ষে নাশকতা করবে, এখানে ওই রাদ আলীর মতো 2 জায়গায় ভোটার কার্ড নিয়ে চলে আসবে, আসাম পুলিশ কাশ্মীর পুলিশ এসে তাদেরকে অ্যারেস্ট করবে, বাংলার পুলিশও করবে না, আইসিস, আল কায়দা, আনসারুল বাংলা, জামাতুল মুজাহিদিনের হেডকোয়ার্টার্স এখন গ্রেটার ইসলামিক বাংলাদেশ হতে চলেছে, পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সাথে মার্জ করা হবে। এই প্ল্যানিং আমার মতো একটা সাধারণ মানুষ জানতে পারছি, আর মুখ্যমন্ত্রীর কাছে খবর নেই। মুখ্যমন্ত্রী আজকে যে জঙ্গিরা ঢুকছে উনি জানেন না। বিএসএফ কি করছে, আইবি কি করছে, বিএসএফ তো আছে, সেন্ট্রাল ফোর্স কি করছে, সেন্ট্রাল আইবি তাদের তো আছে, দায়িত্ব, তারা তো দেখবে, দেখছে রাজ্য তো রাজ্যের এখতিয়ারভুক্ত জায়গায় কাজ করবে। অ্যাবসলিউটলি নয়, বারবার তাদেরকে বলা হচ্ছে, বারবার চিঠি পাঠানো হয়েছে, কেন জমি দিচ্ছেন না? 2005 সালে 2006 সালে সেই সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন 1 কোটি অনুপ্রবেশকারী ঢুকেছে, যখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন না। আর আজকে 180 ডিগ্রি চেঞ্জ হয়ে আজকে স্পিকটি নট, অনুপ্রবেশ নিয়ে কোনো কথা নয়। তাহলে বলুক অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি যে পশ্চিমবঙ্গে একটাও অনুপ্রবেশকারী নেই, বিজেপি মিথ্যা কথা বলছে, বলুন না, চুপ করে রয়েছেন কেন? আজকে বাংলা বাঙালির ইস্যু, হ্যাঁ, বাংলা বাঙালির ইস্যু থাকে না যখন 26,000 বাঙালির ছেলে মেয়েগুলোর চাকরি চলে যায় আপনার দুর্নীতির জন্য, তখন বাংলা বাঙালি কোথায় থাকে? যখন আমাদের শান্তিনিকেতনের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ধূলিসাৎ করে দেওয়া হয়, তখন আপনার বাংলা বাঙালি কোথায় থাকে? আপনার সমস্ত কি বলবো, ডিজি, চিফ সেক্রেটারি সব নন বেঙ্গলি, আপনার কোথায় থাকে? বাঙালি সারা পৃথিবীতে বাঙালিরা দাপিয়ে বেড়াচ্ছে, আর আপনার এখানে চিফ সেক্রেটারি, ডিজি, কমিশনার অফ পুলিশ সব অবাঙালি, আপনি বাংলা বাঙালির কথা বলেন। প্রতিদিন বাঙালি মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে, আপনি বলেন কারুর প্রেম ছিল, কারুর পেটে বাচ্চা ছিল, আমাদের চরিত্র নিয়ে কথা বলেন, আমাদের রেট বেঁধে দেন, রেপে ধর্ষণের রেট বেঁধে দিয়েছে এই সরকার, প্রথম সরকার যে মহিলাদের মানে বিচার না দিয়ে রেপের রেট বেঁধে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে বলেন জ্বর জ্বালা সর্দি কাশির মতো রেপ হয়, এটা তো এত ছোট ঘটনাকে করা। আপনি আবার বাংলা বাঙালির কথা বলেন। 7,000-এর ওপর ফ্যাক্টরি কোম্পানি ছেড়ে চলে গেছে, আজকে লক্ষ লক্ষ আমার ভাই বোনেরা বাইরে পরিযায়ী শ্রমিক, আজকে আপনি বলছেন ফিরে এসো ফিরে এসো। কেন? আপনি তো প্রতি বছর বেঙ্গল গ্লোবাল সামিট করেন, প্রতি বছর এত বড় বড় ফিরিস্তি দেন, কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট, কোটি কোটি টাকার চাকরি, লক্ষ লক্ষ চাকরি। আপনি তো করোনার পরেও বলেছিলেন যে তোমাদের আর যেতে হবে না, তোমরা এখানেই থাকো, ব্যবস্থা নিয়েছিলেন। কেউ ছিল এখানে? সবাই চলে গেছে। আজকে 8 মাস আগে বলছেন বাংলা বাঙালি অস্মিতা, বাঙালিরা বলছে আমরা 30 বছর ধরে মধ্যপ্রদেশে রয়েছি, আমরা 40 বছর ধরে দিল্লিতে রয়েছি, আমাদের কোনো অসুবিধাই নেই, আমরা বহাল তবিয়েতে আছি। একটুখানি আটকাতে হচ্ছে, আমি অবশ্যই করে একেবারে এই ইস্যু এই নিয়ে আলোচনাতেই ফেরত আসবো, একটা বিরতি নেব। আবারও আপনাদের স্বাগত আপনার কথায়। আর এবারে যে প্রসঙ্গ উত্থাপন স্বয়ং অগ্নিমিত্রা পাল করেছেন, অর্থাৎ বাংলা ও বাঙালি বা বাংলা বললেই বাংলাদেশি সঙ্গে এসআইআর প্রসঙ্গ, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন। আমরা দেখেছি ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে। 21শে জুলাইয়ের আগেই আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায়। 21শে জুলাই রীতিমতো হুঙ্কার এই প্রসঙ্গ নিয়ে, তারপর পরপর কর্মসূচি নিয়েছে। বিজেপি কোথায়? আমরা তো এসআইআরটা করাবো। বিজেপি এসআইআর জানবো, বিজেপি কোথায়? এই যে বাংলা, আপনি একটু আগে বললেন না যে বাঙালি বাঙালি করছে, বাংলা ভাষা নিয়ে কথা হচ্ছে, এই নিয়েই তো রাস্তায়, এটা নিয়েই তো এজেন্ডা এই মুহূর্তে। বিজেপি কোথায় আটকাতে পারছে এই প্রসঙ্গে? আটকাবার তো আমাদের মানে আমরা তো রাস্তায় নেমে তো এখানে আন্দোলন করার বিষয় নয়। বাংলা বাঙালি জানে যে মমতা ব্যানার্জি এবং এই সরকার আবার
বিভ্রান্তি ছড়াবার জন্য নেমে গেছেন রাস্তায়, এবং কি কারণ তার পিছনে। 2006 সালে আপনি যেখানে প্রতিবাদ করেছিলেন, কাগজ ছুঁড়ে মেরেছিলেন, আপনি বলেছিলেন 1 কোটি অনুপ্রবেশকারী ঢুকেছে। আজকে দাঁড়িয়ে সেটা নিয়ে আপনি একটা কথাও বলছেন না। এসআইআরকে থামাবার চেষ্টা করছেন। এসআইআর মানে কি? যারা বৈধ নাগরিক তারা অবশ্যই থাকবে, যারা অবৈধ তাদেরকে ডিলিট করা হবে, যারা মারা গেছে তাদের নামটা ডিলিট করা হবে, যাদের 2 জায়গায় ভোটার কার্ড তাদের 1 জায়গায় আনতে হবে। এইটা নিয়ে মমতা ব্যানার্জির অসুবিধাটা কোথায়? অসুবিধাটা এই কারণেই যে আপনি বললেন এতগুলো ইলেকশন হয়েছে, প্রতিটা ইলেকশনেই তো এই ভুয়ো ভোটাররা ছিল। নয়তো মুখ্যমন্ত্রী হওয়ার আগে বিরোধী নেত্রী থাকার সময় আপনি যে ইস্যু নিয়ে প্রতিবাদ করেন, অনুপ্রবেশকারী আপনার চোখের বিষ হয়ে যায়, আজকে মুখ্যমন্ত্রী হওয়ার পরে আপনার অনুপ্রবেশকারীরা এত প্রিয় হয়ে গেল। বাঙালিরা সবথেকে ওয়ান অফ দ্য সেরিব্রাল জাত, তাদের বুঝতে কি অতটা অসুবিধা হবে? বাঙালি আমাদের আন্দোলন করতে নামতে হবে না, বাঙালি বুঝতে পারছে। সরি একটু আটকাচ্ছি, মানে প্রসঙ্গটা এমনই, এই যে সবাই অনুপ্রবেশকারী, সবাই কি করে অনুপ্রবেশকারী? সবাই অনুপ্রবেশকারী তো বলা হয়নি, কিন্তু যাদের যাদের ধরা হচ্ছে তারা তো অনুপ্রবেশকারী। এই যে দুদিন আগে যে ধরা হচ্ছে, প্লিজ একটুখানি হ্যাঁ। আটকাচ্ছি, সাজনুর রহমান যাকে নিয়ে সাংবাদিক বৈঠক ইতিমধ্যেই করেছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, আমরা প্রতিবেদন দিল্লি পুলিশ তো এক্সপোজ করে দিয়েছে। সেখানেই তো অভিযোগ উঠছে, সেখানেই তারা অভিযোগ করছেন যে শিশুটির ওপরেও কিন্তু অত্যাচার করা হয়েছে, এবং এখানেই প্রশ্নটা, জাস্ট আমি কয়েক সেকেন্ডে শেষ করব। সেখানেই প্রসঙ্গটা উঠছে, এই অত্যাচার কেন? 1, 2 বাংলা বললেই বাংলাদেশি কিসে প্রমাণিত হয়? 3 এবারে চলে আসছে দিল্লি পুলিশের প্রসঙ্গ। প্রথমত হচ্ছে দিল্লি পুলিশ এটাকে এক্সপোজ করে দিয়েছে। মমতা ব্যানার্জি যে মিথ্যে কথা বলছেন, এই যে বললাম না সকাল থেকে রাত অবধি উনি মিথ্যে কথা বলেন, এবং ওনার যে ওই প্রাইভেট এজেন্সি আইপ্যাক এই ফেক ভিডিও বানায়। 2 দিন আগে পার্থপ্রতিম রায় আমাদের টিএমসির সাংসদ, তিনিও একটি ফেক ভিডিও পোস্ট করেছিলেন, ক্ষমাও চেয়েছেন। প্রতিটা পদক্ষেপে তারা মিথ্যে ভিডিও বানিয়ে ফেক ন্যারেটিভ ছড়াবার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে এ ব্যাপারে আসল ভিডিও প্রকাশ করা হয়নি। না, বলছি তো দিল্লি পুলিশ এক্সপোজ করলো আমাদের সাংসদ মমতা ব্যানার্জি আসল ভিডিও প্রকাশ করেনি এমনটা বলা হয়েছে। সেটা তৃণমূল বলছে, কোর্টে যান, আমরা তো কেস করেছি মমতা ব্যানার্জির নামে ফেক ভিডিও ছড়াচ্ছেন বলে। 2 দিন আগে উনিই বলেছেন অমিত ভাই সাজিকে, আমাদের মাননীয় গৃহমন্ত্রীকে, যে কেউ যদি ফেক ভিডিও বা ভুল তথ্য ছড়ায় তার যেন স্ট্রিক্ট পানিশমেন্ট হয়। আমরা সেই পানিশমেন্ট দিয়ে শুরু করছি, মমতা ব্যানার্জিকে যেন অ্যারেস্ট করা হয়। গতকালের ইন্টারভিউতে তো দেখলাম, গতকালের প্রেস কনফারেন্সে, যে মেয়েটি বসে রয়েছে সাজনুর পারভিন, সে জানেও না সে বাড়ির কোথায়, তাকে জিজ্ঞেস করতে হচ্ছে পিছনে ফিরে বাড়ির অ্যাড্রেসটা কি। একবার এইদিকে ডান দিকের ভদ্রলোক তাকে প্রম্পট করছেন, একদিকে বাঁ দিকের ভদ্রলোক তাকে প্রম্পট করছেন। যে বহুরূপীর নাম দিয়েছি, ববি বহুরূপী। 50% উর্দু স্পিকিং হয়ে যাবে, পপুলেশন এমন দিন আসবে যে পশ্চিমবঙ্গে 50% উর্দু স্পিকিং হবে। কি হাততালি! সেই ববি বহুরূপী দেখছি 2 দিন আগে মমতা ব্যানার্জির পাশে এক লেখা প্ল্যাকার্ড নিয়ে হাঁটছেন। কি ভালোবাসা, কি মানে কান্না বাংলার মানুষের জন্য, বাংলা ভাষার জন্য। বিজেপিও কাঁদুক না, অসুবিধা কি আছে? না, আমরা তো এরকম নাটক করি না। কালকে তো দেখতে পেলাম যে বিষয়টা কথা বলছিলাম, যাদেরকে ধরা হচ্ছে তারা হচ্ছে অনুপ্রবেশকারী। ডকুমেন্টস দেখাতে হবে অবশ্যই। আমি আমার এখানকার নাগরিক, আমি আমার ডকুমেন্টস দেখাতে পারবো না? ডকুমেন্টস চাইলে অসুবিধে কেন? পশ্চিমবঙ্গ দিয়ে যখন ঢোকালেন লক্ষ লক্ষ আর ছড়িয়ে দিলেন সারা ভারতবর্ষে, কেন? আপনার তো বন্ধু স্টেট কেরালা, তামিলনাড়ু, এদিকে পাঞ্জাব বিজেপি শাসিত নয়, সেখানে তো ধরা হচ্ছে। অসুবিধা কোথায়? ভোটের রাজনীতি, অসুবিধাটা কোথায়? আমি আমার হিন্দু, মুসলমান, শিখ, জৈন, পারসি যারা আছে ভারতবর্ষে তাদের কোনো ভয় নেই। এত ধর্মের কথা কেন বলতে হবে? বলতে তো হবে। তার মানে কি বিজেপি সেই বাইনারি পলিটিক্সের জায়গায় চলে যাচ্ছে? না, কোনো নয়, বাইনারি পলিটিক্স না। আমার দেশ তো এত ধর্মের মানুষ আছে, বলবো না? তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো এত ধর্মের বারবার করে প্রসঙ্গ উঠছে কেন? প্রসঙ্গ উঠছে কেন? অনুপ্রবেশকারীদের ভাষাও বাংলা, আমাদের ভাষাও বাংলা। এইখানেই তো কনফিউশন। এই যে বাংলা বললেই বাংলাদেশি কোট আনকোট প্রশ্নবোধক চিহ্ন, এখানেই তো কনফিউশন। এটা কে দেখে দেবে? গতকালও একটি গ্রামের মানুষ ধরিয়ে দিয়েছে। আজকে যে আমার সংখ্যালঘু ভাইরা কাজ করতে গেছে না, পরিযায়ী শ্রমিক, এত বড় বড় কথা বলেন মুখ্যমন্ত্রী, সংখ্যালঘুদের জন্য এত কাজ করেছেন, অ্যাপিসমেন্ট পলিটিক্স।
আজকে তারা ধরিয়ে দিচ্ছে, তারা বলছে এরা হচ্ছে বাংলাদেশি, কারণ তারা তো জানে যে আমাদের যে বাড়িটা পাওয়ার কথা ছিল সেটা এখন অনুপ্রবেশকারী পাচ্ছে, আমার যে শৌচালয় পাওয়ার কথা ছিল সেটা এখন অনুপ্রবেশকারী পাচ্ছে, সে এখন রোহিঙ্গা পাচ্ছে। হোটেল তো নয় ভাই, আমাদের দেশ তো হোটেল বা ধর্মশালা নয় যে যাকে খুশি ঢুকিয়ে দেবে তোমার ভোট ব্যাংকের জন্য। আর তুমি 26-এর ইলেকশনের জন্য খাগড়াগড়, নদিয়া, কালিয়াচক জায়গায় জায়গায় বোম বিস্ফোরণ হবে, আর তুমি ভোটের অঙ্ক কষবে আর তাস খেলবে, আর 2026-এ আবার সরকার গড়বে, এটা তো আমরা হতে দেবো বোম না। বিস্ফোরণের প্রসঙ্গ কেন হলো? এরকম তো ঘটনা ঘটেনি। খাগড়াগড় তো অনেক দিন আগের ঘটনা। খাগড়াগড়ের পরে কতগুলো বোম বিস্ফোরণ হয়েছে, কারা করেছে, কাদের যোগ পাওয়া গেছে, কেন এনআইএ হচ্ছে, কেন এনআইএ তদন্ত? রাজ্য পুলিশ জানে না? একটা মুচির থেকে তোলাবাজি করে, একটা মুচির থেকে কাটমানি খায় পুলিশ জানতে পারছে না যে এগরাতে ওখানে বাজির কারখানা নয়, ওখানে বোমের কারখানা চলছে? ব্যারাকপুরে জানতে পারেনি? নদিয়াতে জানতে পারেনি? খাগড়াগড়ে জানতে পারেনি? কারা করছে? এখানে দেখা যাচ্ছে আইসিসের যোগ, আল কায়দার যোগ। মুখ্যমন্ত্রী জানেন না? কেন্দ্রীয় সরকার State জানে না? IB কেন্দ্রীয় সরকার জানে না? কেন্দ্রীয় সরকার দেখবে না? Law and order যদি কার? রাজ্যের ঘাড়ে সব দোষ Law and এসে order থাকে কার হাতে? তাহলে কেন্দ্রীয় সরকার কি করছে, আইবি কি করছে, তারা কেন দেখছে না? এই প্রশ্ন কি উঠবে না? আচ্ছা, স্টেটের ল অ্যান্ড অর্ডারটা কার হাতে? এক্স্যাক্টলি স্টেটের ল এন্ড অর্ডার রাজ্যের হাতে। রাজ্যের হাতে? এক্স্যাক্টলি রাজ্যের হাতে। স্টেট আইবি, তাহলে আমরা এখানে কি, এখানে ল অ্যান্ড অর্ডার যেখানে রাজ্যের হাতে। আমার প্রশ্ন সেন্ট্রাল আইবি কি করছে? না, সেন্ট্রাল আইবির কাছে তো অবশ্যই, সেন্ট্রাল আইবিও কি খবর কি দিচ্ছে না? সেন্ট্রাল আইবি যদি আজকে খবর না দেয় তাহলে আজকে আসাম পুলিশ এসে ধরছে, কাশ্মীর পুলিশ এসে ধরছে, কেন 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 আসতে হবে তাদের? রাজ্য পুলিশ কেন? গোসাবা থেকে কেন উত্তম সর্দার 2000 4000 ফেক বার্থ সার্টিফিকেট আর ডেথ সার্টিফিকেট বানাবে কেন? মুখ্যমন্ত্রী পুলিশ কি করছে? কেন আজকে বাংলাদেশের নাজিয়া শেখ আজকে বর্ডার ক্রস করে চলে এলো আর লাভলি খাতুন হয়ে গেল, আর তৃণমূলের জনপ্রতিনিধিরা তাকে ডকুমেন্টস বানিয়ে দিয়ে তাকে করে দিল পঞ্চায়েত প্রধান? কেন? আলো রানী সরকার কেন কেন সে 2021-এর ভোট লড়েছে? সে তো বাংলাদেশের সিটিজেন। মমতা ব্যানার্জি জানেন না? মমতা ব্যানার্জি সব জানেন, সব জেনে শুনে মমতা ব্যানার্জি এই খেলাটা খেলছেন যে এখন বাঙালি আর বাংলা সেন্টিমেন্ট নিয়ে আমাদের খেলতে হবে। বিজেপি কোনো খেলা খেলছে না। কিসের খেলা? আজকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বাংলা কে করেছে? মাননীয় প্রধানমন্ত্রী, উনি তো এতদিন রাজনীতি করেছেন। মমতা ব্যানার্জি কেন্দ্রের জায়গায় ছিলেন, এতগুলো সরকার এসে করাতে পারেননি তো? প্রতিটা, কালকে আমরা প্রেস কনফারেন্স করেছি, প্রতিটা বড় বড় ইনস্টিটিউশনের মাথায় আজকে বাঙালিরা বসে রয়েছে। আমি 30টা নাম এখনই ফোন খুলে বলে দেবো, তোমার সময় হবে না বলে। যেখানে আজকে বিএচইউ থেকে শুরু করে আইআইটি থেকে শুরু করে বিএসসিআর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে বাঙালিরা বসে রয়েছে। কে করেছে? আজকে ইউপিএ আমলে 4 লক্ষ কোটি টাকার দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গকে। মাননীয় গৃহমন্ত্রী এসে বললেন ডবলের ডবল দিয়েছে আজকে এনডিএ সরকার আমাদের বাংলার, যাতে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ বারবার করে বলা হচ্ছে। নিশ্চয়ই আপনার মনে রয়েছে রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় বসলেন এবং তারপরে একটা ওয়াশিং মেশিন তৈরি করা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব দিল্লিতে চলে গেলেন, সেখানে ধর্ণা কর্মসূচি হলো। পরপর তো কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তো সরব তৃণমূল কংগ্রেস। দেখো, কেন্দ্রের বঞ্চনাগুলো গ্রামের মানুষ যারা অতটা পুঁথিগত বিদ্যে নেই তাদেরকে বলতে পারে, কিন্তু বাংলার মানুষ এখন বুঝে গেছে। গ্রামই তো ভোট দেয়। কোথায় আবাস যোজনার দুর্নীতি হয়েছে, কোথায় 100 দিনের কাজের টাকার দুর্নীতি হয়েছে, কোথায় জব কার্ডের দুর্নীতি হয়েছে, হিসেব দিচ্ছে না কেন তোমার মুখ্যমন্ত্রী? মানে আমারও মুখ্যমন্ত্রী হিসেব দিতে পারছেন না কেন? কোটি কোটি টাকা দেওয়া হয়েছে, এতই যদি বাংলা আর বাঙালির অস্মিতা, তো হিসেব মুখে ছুড়ে দেওয়া উচিত। এই হচ্ছে হিসেব, কেন দিতে পারছেন না? বিরোধীরা এত কথা বলছেন, আপনি হিসেবই দিতে পারছেন না। একই ডায়লগ বললে চলে? আজকে প্রমাণ হয়ে গেছে যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং এই কেন্দ্র সরকার কোটি কোটি টাকা বাংলাকে দিয়েছে বাংলার উন্নয়নের জন্য। আজকে কত কোটি টাকার রেলওয়ের প্রজেক্ট বাকি আছে বলতে পারো? শুধু জমি দেয়নি বলে। এবং আজকে আমার সম্মানীয় সভাপতি প্রশ্ন করেছেন গতকাল যে কতগুলো আমাদের হেরিটেজ প্রপার্টি সেন্ট্রালের সেগুলো দখল হয়ে রয়েছে, আজকেও বেরিয়েছে। আজকে রেলের জমির ওপর দখল করে বসে থাকতে তাকে যদি আমরা হাঁটাতে যাই, তখন সে রাজনীতি করছেন তৃণমূল।
কেন্দ্র সরকারের হেরিটেজ প্রপার্টিজ সেগুলোকে দখল করে রেখে দিয়েছে, কুচবিহার রাজবাড়ি থেকে শুরু করে আর কোথায় কোথায় আমি লিস্টটা পড়ছিলাম। আমি একটুখানি লিস্টের জায়গায় আসবো, একেবারে যেহেতু বাংলা প্রসঙ্গে আলোচনা চলছে। 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ভাষা আন্দোলনের কথা বলেছিলেন, আবারও যাতে ভাষা আন্দোলন হয়, বাংলা বললেই বাংলাদেশে, এই প্রসঙ্গকে কেন্দ্র করে ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো, শুনিয়ে আবারও আমরা বিরতির পর আলোচনায় ফেরত আসবো অগ্নিমিত্রা পালের সঙ্গে। একটা বিরতির পর সঙ্গে থাকুন। তারিখ থেকে প্ল্যান করুন, 27শে জুলাই নানুর দিবস, 27শে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু হলো ভাষা আন্দোলন। সব ভাষাকে সম্মান জানিয়ে বলবো, হর ভাষা কো हम प्यार करते हैं। আর বাংলা ভাষা এশিয়াতে দ্বিতীয় বৃহত্তম, আর সারা পৃথিবীতে সংখ্যা হচ্ছে 5ম স্থানে। কোনো ভাষার এই ব্যাপ্তি নেই, এত বিস্তৃতি নেই। সেই বাংলার ওপরে যদি অত্যাচার করো, বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয়, তাহলে মনে রেখো ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। এবং ভাষা আন্দোলন শুরু হবে 27শে জুলাই থেকে, মনে থাকবে 27শে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। আপনার কথায় সরাসরি চলে আসছি আবারও অগ্নিমিত্রা পালের কাছে। ঠিক যে বক্তব্য ইতিমধ্যে ভাষা আন্দোলনের কথা বলেছে, আমরা ঠিক এই প্রসঙ্গেই ছিলাম। SIR, বাংলা বললেই বাংলাদেশি, ভাষা আন্দোলনের কথা বলে দিচ্ছেন দ্বিতীয়বার। বিজেপির আন্দোলন কোথায় দাঁড়িয়ে রয়েছে? আপনি বলছেন বাইনারি পলিটিক্স করে না বিজেপি, কিন্তু বাঙালির জায়গাটা তো ধরতে হবে, সেটা তো একটা বড় প্রসঙ্গ, তাই নয় কি? ভাষা আন্দোলন তো ওই দুটো ছেলে, রাজেশ আর তাপস দাড়িভিটের, ওরাও তো বাংলার টিচার চেয়েছিল, ওদেরকে উর্দু টিচার দেওয়া হয়েছিল, এবং ওরা প্রতিবাদ করেছিল বলে মমতা ব্যানার্জির পুলিশ গুলি করে দেয়। ওটা কি ভাষা আন্দোলন? ওটা কি ভাষার জন্য হয়েছিল? আজকে কোন ভাষার, কোন বাঙালির কথা বলছেন? আজকে এই যে ক্যান্ডিডেটস যারা আমাদের MP হলেন, শত্রুঘ্ন সিনহা আমার আসানসোলের, আজকে কীর্তি আজাদ, সাকেত গোখলে রাজ্যসভার, ওইদিকে আমাদের ইউসুফ পাঠান, কেন দরকার হলো এদেরকে টিকিট দেওয়া? এত বাঙালি, বাংলা ভাষা। অনুব্রত মণ্ডলের আজ অব্দি পানিশমেন্ট হলো না কেন? এই যে অশ্রাব্য ভাষায় গালি দেওয়া, তাও তার পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি Y+ ক্যাটাগরির নিরাপত্তা ফেরত পেয়েছেন অনুব্রত মণ্ডল সম্প্রতি, পুরস্কার পেলেন। তো এটাই কি বাংলা ভাষার, বাঙালিকে সম্মান দেওয়া? বাংলাকে আজকে 100 বছর পিছিয়ে দিয়েছেন। 7,000 কোম্পানি চলে গেছে ছেড়ে। আমরা এখন দ্য সাপ্লায়ার অফ চিপ লেবার, নাম্বার 1 ইন উইমেন ট্রাফিকিং। এদিকে বড় বড় কথা বলছেন কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, সবুজ সাথী সাইকেল। এতই যদি কাজ হচ্ছে, তাহলে বাচ্চারা, কন্যা সন্তানরা, তারা ট্রাফিকড হয়ে যাচ্ছে কেন? পাচার হয়ে যাচ্ছে কেন? Why are we number 1 in adolescent marriage? নাবালিকার প্রেগনেন্সি, we are number 1। কেন হচ্ছে এগুলো? যদি সায়েন্স দেখো, তাহলে তো এটা তো হবার কথা নয়। 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে। সুতরাং এগুলো বললাম না, বাঙালি বুঝতে পারছে। এই বার্তাগুলো কি গ্রাউন্ড লেভেল অবধি, তৃণমূল স্তর অবধি বিজেপি পৌঁছতে পারছে? চেষ্টা করছি আমরা। 100% তো ওইভাবে তো বলা যায় না যে হ্যাঁ আমরা 100% করতে পেরেছি, না। ইটস অ্যান অনগোয়িং প্রসেস। প্রতি মানুষকে বলছি, প্রতিটা কার্যকর্তা, প্রতিটা কর্মী রাস্তায় রয়েছে, সে তার এরিয়ার মধ্যে সে মানুষকে বোঝাবার চেষ্টা করছে। বললাম না, যে রাজনীতিতে নেই সেও আজকে চাইছে যে একটা পরিবর্তন হোক। আপনি একটু আগেই বলছিলেন যে টাকা চুরির অভিযোগ, আপনি বলছিলেন, অভিযোগের কথা বলেছেন। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার, আপনিও জানেন, বারবার করে বলা হয়েছে বা এখনও বলা হচ্ছে, নারদার ঘটনা ঘটার পর শুভেন্দু অধিকারীকে রীতিমতো প্রমোশন দেওয়া হয়েছে, প্রাইজ দেওয়া হয়েছে, বিজেপিকে যেরকমভাবে নিয়ে আসা হয়েছে। দেবাংশু ভট্টাচার্য ঠিক কি বলেছেন এ প্রসঙ্গে শুনিয়ে দেবো। বাংলার সবচেয়ে বড় রেজিস্টার্ড চোর, একটা তার কাটা, কি বলবো, মানে এরকম উন্মাদ পলিটিশিয়ান পশ্চিমবঙ্গ আগে পায়নি। এরকম একটা চোর, ছ্যাঁচোর, বাটপার
আগে কোনোদিন বাংলার রাজনীতি পায়নি, ও তো উচ্চারিত হবেই। উচ্চারণ সবার নাম হওয়া মানে গুরুত্ব দেওয়া নয়। মেরুদণ্ড সোজা রাখা মাটি পূর্ব মেদিনীপুর, সেখান থেকে একটা কুলাঙ্গার কলঙ্কিত অধ্যায় বাংলার রাজনীতিতে দেখতে হচ্ছে। পূর্ব মেদিনীপুরের মানুষই একে বয়কট করবে। পার্থ চট্টোপাধ্যায় চুরি করার অভিযোগ এসছে, তিরস্কৃত হয়েছে, পার্টি থেকে বহিষ্কৃত হয়েছে। আর শুভেন্দু নারদায় টাকা নেওয়ার পর পুরস্কৃত হয়েছে, বিরোধী দলনেতা পোস্ট পেয়েছে। বারবার করে অভিযোগ করা হচ্ছে রাজ্যে বিরোধী দলনেতা প্রসঙ্গে, কি বলবেন? দেখুন, আসলে একজন প্রধান সৈনিক যে লড়াই দিচ্ছে সে হচ্ছে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা, এবং আজকে তার লড়াই তিনি যেভাবে এই সরকারের দুর্নীতিকে এক্সপোজ করে দিচ্ছেন প্রতিদিন, তার টুইট বা তার সোশ্যাল মিডিয়ায় বা কোনো তার প্রেস কনফারেন্সের থ্রু দিয়ে পুরো নেকেড করে দিচ্ছেন এই সরকারকে। ইটস ভেরি ন্যাচারাল যে দেবাংশু ভাইয়ের মতো ছেলেরা, তারা স্পোক্সপারসনরা এসে তারা বিরোধী দলনেতাকে অ্যাটাক করবেন, কিন্তু আদালত তো রয়েছে প্রতিটা বিষয়ে। আজকে সেদিনকে একটা ডেটা দেখছিলাম যে আমাদের ট্যাক্স পেয়ারের টাকায়, কোটি কোটি টাকায় আজকে দি বেস্ট লয়ারদের নিয়ে আমাদেরই বাঁশ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আজকে এই আদালত থেকে ওই আদালতে যাচ্ছেন। তো এই বিষয়ে যদি কিছু বিজেপিও তো বলার কিছু থাকে, হলে আদালতে চলে যায়, বিজেপিও তো নানান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আদালতে যখন যায়। মুখ্যমন্ত্রীও ছিলেন না তখন আমি শুনেছিলাম যে উঠোনে যদি একটা কাকও মরতো তাহলে উনি আদালতে যেতেন। আজকেও তিনি তাই করেন, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে আমাদের টাকায়, আমাদের ট্যাক্স পেয়ারের টাকায় আজকে উনি আমাদেরই বাঁশ দেবার জন্য। আজকে কিছুক্ষণ আগে কত ৭৫,০০০ না ১,১০,০০০ কিছু বোধহয় দিচ্ছে, ১,১০,০০০ প্রত্যেক ক্লাবকে, প্রতি ক্লাব দুর্গাপুজোর, কিন্তু এখনো ডিএ দিতে পারলেন না। ডিএ নিয়ে স্পিকটি নট। আজকে ছেলে মেয়েদের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, আজকে ছেলে মেয়েদের মিড ডে মিলের খাবারে নিউট্রিশাস খাবার দিতে পারছে না, কিন্তু আজকে সিএসসির যে বিল মানে ইলেকট্রিসিটি বিল সেটা 50% না কত পুরোটাই বোধহয় ছাড় দেওয়া হয়ে গেছে। অথচ এই ইলেকট্রিসিটি বিষয় নিয়ে বাংলার মানুষ নাজেহাল, ইলেকট্রিক বিল নিয়ে কোনো কম্পিটিটর নেই। আজকে কলকাতায় শুধু সিএসসিকে বসিয়ে রেখে দিয়েছে। আরে ফোনের মতো করো না, তুমি 5টা ভেন্ডার দিয়ে দাও, 5টা সার্ভিস প্রোভাইডার দাও, মানুষ যাকে খুশি তাকে নেবে, যে কম দেবে, যা সার্ভিস বেশি আমি তাকে নেব। কিন্তু এখানে এই সিএসসিকে বসিয়ে তাকে নাজেহাল, ইলেকট্রিক বিলে আমরা নাজেহাল, একদম নিম্ন মধ্যবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত। কিন্তু আজকে দুর্গাপুজোর সময় ক্লাবকে তার পুরো ইলেকট্রিসিটি বিল তার মকুব করে দেওয়া হলো। তো এই যে বিষয়গুলো, এগুলো কি বাংলার মানুষ দেখছে না? দেখছে, রিয়েলাইজ করছে, বুঝছে। রিফ্লেকশন তো আসছে না। বললাম তো এসআইআরটা হতে দাও, যতগুলো ইলেকশন দেখেছো বললে না, সবটাতে ওরা জিতবেই তো, কারণ প্রতিটা জায়গাতে, তুমি থাকো হাওড়াতে, সেখানেও লক্ষ লক্ষ হাজার হাজার রোহিঙ্গারা রয়েছে, অনুপ্রবেশকারীরা বসে রয়েছে। ওই গতকাল গ্রামের একটি ছেলেকে ধরিয়ে দিয়েছে, গ্রামের মানুষই ধরিয়ে দিয়েছে যে কিন্তু অনুপ্রবেশকারী। এই অভিযোগ অগ্নিমিত্রা পালের। আমি হাওড়ায় থেকেও কিন্তু এগুলো দেখতে পাইনি। আগে আমি আমার জায়গাটা এসআইআরটা হোক, তারপর সবই দেখতে পাবে। আমি কতগুলো, আমাদের সময় সংক্ষিপ্ত, এবার ধীরে ধীরে অনেকগুলো আলোচনা করেছি, আমি কতগুলো নাম বলবো রাজনীতিক অগ্নিমিত্রা পাল, তাদের সম্পর্কে কি মনে করেন আমি জানার বা বোঝার চেষ্টা করব। শ্রমিক ভট্টাচার্য, তার যে কথা বলা, সাংঘাতিক রকমের একজন ওরেটর, এবং ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী, ডেডিকেটেড ওয়ার্কার যাকে বলে। 42 years অফ সার্ভিস টু দ্য পার্টি, 42 years, মানে কোনো কিছুর আশা না রেখে শুধু পার্টির জন্য কাজ করে যাওয়া, এটা একটা মানে দৃষ্টান্ত, মানে ওনার কাছ থেকে শেখার। দিলীপ ঘোষ, তার হাত দিয়ে আমি রাজনীতিতে এসেছি, তার হাত দিয়ে রাজনীতির অনেক কিছু শিখেছি, এবং উনি আমাকে মহিলা মোর্চার সভানেত্রী করেছিলেন। রাজনীতি কিছুই জানতাম না, এবং সত্যি ওনার যে 2019-এর আমাদের যে রেজাল্ট, তার পিছনে ওনার আরও অনেক রিজনস, কিন্তু তার পিছনে ওনার অবদানটাও অনেক। শুভেন্দু অধিকারী, এক লড়াইয়ের নাম, সব কিছু ছেড়ে, কত 7টা না কটা মন্ত্রণালয় তিনি সামলাতেন, সব কিছু ছেড়ে উনি কিন্তু আজকে বিজেপিতে এসেছেন, এবং
আজকে যেভাবে উনি লড়াই দিচ্ছেন এবং যেভাবে উনি মমতা ব্যানার্জির সরকারের প্রতিটা লুপ হোলস উনি জানেন, ওনার যে এত দিনের রাজনৈতিক যে জীবন, অনেক কিছু শেখার, দ্য ওয়ে হি ইজ এক্সপোজিং, সত্যি লড়াইয়ের আরেক নাম। সুকান্ত মজুমদার অত্যন্ত ভালো মানুষ, ঠান্ডা মাথায়, ভেরি গুড লিডার হওয়ার জন্য ইউ নিড টু বি আ ভেরি গুড লিসনার, যেটা আমি শুনেছি মাননীয় প্রধানমন্ত্রীও অ্যামেজিং লিসনার। ডক্টর সুকান্ত মজুমদার ওরকম একজন মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে লড়াই করেছিলেন বিরোধী নেত্রী হয়ে, আমাদের মতো মানুষ যারা রাজনীতিতে এসেছি, আমরা সত্যি সেই লড়াইকে আমরা দেখি। কিন্তু একটা মানুষ যে এতটা চেঞ্জ হতে পারে, এতটা অকৃতজ্ঞ হতে পারে মানুষের প্রতি, এতটা দুর্নীতিপরায়ণ হতে পারে, যদিও বা অনেকেই বলেন যে ইটস নট প্রুভড, কিন্তু উনি তো লিডার, উনি তো আমাদের চিফ মিনিস্টার, উনি তো তৃণমূল পার্টির সুপ্রিমো। উনি যদি বলেন যে আমি জানতাম না পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতি করেছে, আমি জানতাম না বালু দুর্নীতি করেছে, আমি জানতাম না ভাইস চ্যান্সেলর আর তৃণমূলে যুবর যারা দুর্নীতি করেছে, শিক্ষাতে যা দুর্নীতি হয়েছে বা যা দুর্নীতি হচ্ছে, যেগুলো এই মুহূর্তে, এই যে 26,000 চাকরি চলে গেল, এই যে মানুষকে কমপ্লিটলি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া, সম্পূর্ণ এর পেছনে, আজকে পশ্চিমবঙ্গকে শেষ করে দেওয়ার পিছনে এই মুখ্যমন্ত্রী। শেষ এই মমতা প্রশ্ন, ব্যানার্জি। আলোচনা শেষ করতে হবে। আগামী দিনে অগ্নিমিত্রা পাল কি স্বপ্ন দেখেন? যে স্বপ্ন দেখে আমি এসেছি রাজনীতিতে, মানুষের সেবা করা এবং মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে কাজ করা এবং ভারতীয় জনতা পার্টির মতো একটি দলে দেশের জন্য কাজ করা, সেই স্বপ্নই। মানুষের জন্য যেন কাজ করতে পারি, সবসময় যেন সত্যের পিছনে থাকতে পারি, সত্যটাকেই যেন তুলে ধরতে পারি, যেন কোনো দিন যে ফোকাস মানুষ, দেশ, সেখান থেকে যেন সরে যেতে না পারি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। অনেক কিছু জানলাম, হয়তো আরো অনেক কিছু বাকি থেকে গেল, পরের এপিসোডের জন্য অবশ্যই তোলা থাকবে। আমরা আলোচনা করলাম অগ্নিমিত্রা পালের সঙ্গে নানান বিষয় নিয়ে, তার জীবনের শুরু থেকে রাজনীতি, নানান বিষয়ে আমরা ছোঁয়ার চেষ্টা করলাম। আরও নানান বিষয়ের দিকে আমরা অবশ্যই করে নজর রাখবো, কিন্তু সময় শেষ, তাই আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের চোখ থাকুক ক্যালকাটা নিউজে, আর অবশ্যই মন থাকুক আপনার কথায়। সঙ্গে থাকবেন।